আড়াই মাস পর কুমিল্লায় কলেজ ছাত্রী তনুর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট জমা। ধর্ষণ হয়েছে কিনা বলতে নারাজ ময়নাতদন্তকারী চিকিৎসক। স্পষ্ট না করায় সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি। চট্টগ্রামে এসপির স্ত্রী হত্যার ঘটনায় গ্রেফতার 2 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন। তৃতীয় দিনে বিশেষ অভিযানে 48 জঙ্গি সহ আটক 1500। নির্বাচন কর্মকর্তাকে নির্যাতনের মামলায় চট্টগ্রামে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের জামিন আবেদন খারিজ। 20 জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় 50 জন নিহত, আহত অন্তত 53। জরুরি অবস্থা জারি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। কুমিল্লায় কলেজ ছাত্রী তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনে দৈহিক সংসর্গের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা বলতে চাননি তিনি। এ ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বিষয়টি অস্পষ্ট থাকায় বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে ফরেনসিক বিভাগ চতুরতার আশ্রয় নিলে তারাও দোষী সাব্যস্ত হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। প্রায় আড়াই মাস পর তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন সিআইডির কাছে হস্তান্তর করে ময়নাতদন্তকারী কর্তৃপক্ষ। প্রতিবেদনে তনুর দৈহিক সংসর্গের প্রমাণ পাওয়া গেলেও তাকে ধর্ষণ করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে নারাজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা। আপনারা কি বলবেন? এটা ধর্ষণ লিগ্যাল টার্ম, এটা মেডিকেল সায়েন্টিফিক টার্ম না। ঠিক আছে, আমরা সায়েন্টিফিক্যালি এটাকে কোন রিপোর্টের মধ্যে কখনো ধর্ষণ হয়েছে কিনা এটা লিখি না, তার সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে কিনা সেটা লিখি আমরা, এবং সেটাই লিখেছে যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট ব্যাখ্যা দেবার নিয়ম থাকলেও তা না করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মত এই বিশেষজ্ঞ চিকিৎসকের। সে যদি কোনো এভিডেন্স না পেয়ে থাকে তাহলে তাকে বলতে হবে যদি উইলিং হলে তখন একটা ভিন্ন ফ্রেম, আর আনউইলিং এর একটা ফ্রেম আছে। আমাদের প্রশ্নটা হচ্ছে ইট মে বি উইলিং, ইট মে নট বি আনউইলিং। সেকেন্ড থিং আছে এই মেয়েটার ইজ ইট দি ফার্স্ট টাইম, হ্যাবিচুয়াল অর ফার্স্ট টাইম, সেটাও কিন্তু আপনার ইয়াতে পরীক্ষাতে পাওয়া যাওয়ার কথা। সুতরাং আমি জানি না এই জায়গাগুলো নিয়ে কেন বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তবে প্রতিবেদন অস্পষ্ট রেখে মূলত আসামি পক্ষকে এক ধরনের সুবিধা করে দেয়া হচ্ছে বলে মত এই মানবাধিকার কর্মীর। এক্ষেত্রে স্বেচ্ছায় প্রতিবেদন ভিন্ন খাতে প্রবাহিত করার প্রমাণ পেলে প্রতিবেদন প্রদানকারী দোষী সাব্যস্ত হবেন বলেও মন্তব্য করেন তিনি। যদি ইন্টারকোর্সও হয়ে থাকে সেটাও তার মৃত্যুর পরেই হচ্ছে, সুতরাং তাকেও সেটা আইডেন্টিফাই করতে হবে যে মৃত্যুর পর তাকে ইন্টারকোর্স অবস্থায় দেখা গেছে, মানে সে রেপ হয়েছে। এই কথাটা যদি উনি না লিখে তাহলে আমরা ধরে নেব উনি একটা চাতুরিতার মানে আশ্রয় নিচ্ছে, যেটা বেনিফিট অফ ডাউটটা আসামির পক্ষে যাবে। এটার জন্য কিন্তু উনিও দোষী সাব্যস্ত হবে, কারণ উনি আসামিকে এক ধরনের আড়াল তৈরি করার পথ তৈরি করে দিচ্ছে। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত লাশ তুলে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেন। তনুর মৃতদেহের ডিএনএ পরীক্ষা করে ধর্ষণের আলামত পায় সিআইডি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনেও তনুকে হত্যার সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের মা। এছাড়া মামলাটি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টার কারণে এমন অসম্পূর্ণ ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লার গণজাগরণ মঞ্চের নেতারাও। আমার মেয়ে না হওয়া আঘাত, মাথায় আঘাত, এরপর শরীরে বুড়দা ফাটছে, এরপরে কমান্ডারও বলছে এটা রিপোর্টটা রেবিতে দিছে। এটা আমি সন্তুষ্ট হয়েছি না, তারা মিথ্যা কথা বলছে। আমি অঙ্কার সত্য বিচার চাই আমার মেয়ে, আর তারা যে কেন্দ্রের মৃত্যু বিচার থেকে সরাই দিতে চায়, তাহলে আমার মেয়ে দেখ আমি দাম রাখছি। ময়নাতদন্তের রিপোর্টে কোনো প্রকার হত্যার রহস্যের বা হত্যার কোনো যেই ধরনের কোন কোন কারণে হত্যা হয়েছে সেই ধরনের কোনো রিপোর্ট তারা পেশ করেনি, যেটি অত্যন্ত আপত্তিকর এবং আমরা তা প্রত্যাখ্যান করছি। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার গুন্নু ও রবিনের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার মহানগর হাকিম হারুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক শিবির কর্মী আবু নাসের গুন্নু ও শাহজামান ওরফে রবিনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের দুজনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 5 জুন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে 7 জুন সাবেক শিবির কর্মী আবু নাসের গুন্নু এবং গতকাল রবিনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে 5 দিনের মাথায় মামলার তদন্ত কর্মকর্তা কাজী রকিবউদ্দিনকে সরিয়ে গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তে সহযোগিতার জন্য 5টি কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের তৃতীয় দিনে 48 জঙ্গি সহ সন্দেহভাজন 1496 জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার রাত থেকে রোববার দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রাম, রংপুর, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন 220 জনকে আটক করা হয়। এদিকে বরিশাল থেকে 29 জন এবং যশোর থেকে 84 জনকে আটক করা হয়েছে। রংপুরের 8টি থানা থেকে এক জেএমবি সদস্য সহ 95 জনকে এবং রাজশাহী থেকে 60 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া টাঙ্গাইলে 52, জয়পুরহাটে 48, চাঁপাইনবাবগঞ্জে 44, ঝিনাইদহে 64, পঞ্চগড়ে 19, ময়মনসিংহে 18, কিশোরগঞ্জে 75, ফেনী থেকে 38, ব্রাহ্মণবাড়িয়ায় 50 এবং পিরোজপুর থেকে 9 জনকে আটক করা হয়। এদিকে দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড দেশীয় জঙ্গিবাদের উত্থানের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। 6টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মধ্যে জেএমবি ও আনসার আল ইসলাম বর্তমানে সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে এসব জঙ্গি ধরা পড়ছে। রোববার চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইনের সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশ মহাপরিদর্শক। 6টি জঙ্গি সংগঠনের ভিতর এখন আমাদের যে ঘটনার পরিপ্রেক্ষিতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তথ্য, তাদের পরিচয় অনুযায়ী 2টি সংগঠন এখন সক্রিয় আছে। একটি হলো জেএমবি, আরেকটি হলো আনসারুল্লাহ বাংলা টিম, নতুন নাম দিচ্ছে আনসারুল্লাহ আল ইসলাম। যতগুলো লোক ধরা পড়ছে ঘটনার সাথে সম্পৃক্ত, কারণ কেউ না কেউ এই 2 সংগঠনের তারা গোটা জাতিকে এক হয়ে দেশের স্বার্থে এই জঙ্গিবাদের উত্থান ঠেকাতে হবে। নির্বাচন কর্মকর্তাকে নির্যাতনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে 20 জুনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের করা আগাম জামিন আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত 3রা জুন বাঁশখালী থানায় মোস্তাফিজুর সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দমতো কর্মকর্তা নিয়োগ না দেয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে তার রুমে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে এমপি মোস্তাফিজ সহ কয়েকজনের বিরুদ্ধে। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে কোনো সংসদ সদস্য থাকতে পারবেন না বলে রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের আবেদনের ওপর কোনো আদেশ না দেয়ায় ওই রায় বহাল থাকলো বলেও জানান আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল জানান, পূর্ণাঙ্গ রায় পেলে সুপ্রিম কোর্টে নিয়মিত আপিল করবেন তারা। এদিকে উচ্চ আদালতের এ রায় মেনে চলবেন বলে জানিয়েছেন সংসদ সদস্যরা। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা অনুযায়ী এতদিন একজন সংসদ সদস্য তার সংসদীয় এলাকায় 4টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে সম্প্রতি এমপিরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে পারবেন না বলে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটিও বাতিল ঘোষণা করা হয়। হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। তবে এই আবেদনের উপর রোববার কোনো আদেশ দেননি আপিল বিভাগ। এমপিরা যে স্কুল কলেজের গভর্নিং বডির সভাপতি আছেন তারাও এই পদে আর নাই। সারা দেশে যে সমস্ত স্কুল কলেজে বিশেষ কমিটি আছে সেই বিশেষ কমিটির কোনো কার্যকারিতা নাই। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানান, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পেলে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে নিয়মিত আপিল করা হবে। হাইকোর্টের রায়ের যখন কপি রিট পিটিশনাররা পাবে, তখন স্কুল কর্তৃপক্ষ পাবে, তখন আমরা
রেগুলার লিভ পিটিশন দায়ের করব স্কুলের পক্ষ থেকে। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় সংসদ সদস্যরা জানান, সর্বোচ্চ আদালতের এই আদেশ মানতে বাধ্য তারা। সুপ্রিম কোর্টের রায় আমাদের শিরোধার্য। সুপ্রিম কোর্ট, আমরা আইন প্রণেতা, আমরা নির্বাহী বিভাগ, আমরা নির্বাহী কর্তৃপক্ষ না। তো সুতরাং সুপ্রিম কোর্ট আপন বিবেচনায় যেটা করেছেন এটা তো আমাদের সবাইকে মানতে হবে। সংসদ সদস্যদের বিরাট একটি অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হয়। আইনজীবীরা জানান, এ রায়ের ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও ভর্তি বাণিজ্য বন্ধ হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংসদ সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকা নিয়ে আপিল বিভাগের রায়ের বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। রায়ের পরে সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানান। আপিল বিভাগের রায় তারা মেনে চলবেন বলেও জানান শিক্ষামন্ত্রী। আমি নিশ্চয়ই আমার কলিগদের কথা বলবো আমাদের আর কিছু করার আছে কিনা, আইন অজ্ঞ সাহেবের কথা বলবো যে আর কিছু আমাদের করার আছে কিনা, আমাদের এমপি সাহেবরা কিভাবে জিনিসটাকে নিচ্ছেন সেটাও আমার দেখার একটা ব্যাপার আছে। সবটা মিলিয়ে নিয়ে আমাদের কিছু করণীয় আছে কিনা। তবে এটা তো নিশ্চয়ই যে যখন এটা কোর্ট রায় দিবে তখন আমরা যে কেউ দেশের যে কোনো নাগরিক, যে কোনো সংস্থা, যে কোনো গভর্নমেন্ট, যে কোনো মিনিস্ট্রি, আমরা সেটা মেনেই চলি এবং মেনে চলাটাই আমাদের আইনত বাধ্যতামূলক। সুতরাং এই পর্যন্ত যে সুপ্রিম কোর্টের যদি অ্যাপিলেট ডিভিশন একটা রায় দিয়ে দেয়, আমাদের তার বিরুদ্ধে বলার কোনো প্রশ্নই আসে না। প্রবাসের সময় আরো থাকছে। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরনো বাস মেরামতের কাজ, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 24শে জুলাই হাজির হওয়ার নির্দেশ আদালতের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাইট ক্লাবে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো 53 জন আহত হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই হামলাকারী। শনিবার রাতে ফ্লোরিডার ওরল্যান্ডো এলাকায় ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডো শহর। শনিবার স্থানীয় সময় রাত 2টার দিকে শহরটির এক নাইট ক্লাবে অতর্কিতে হামলা চালায় এক বন্দুকধারী। প্লাস নামের ওই নাইট ক্লাবটি সমকামীদের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। রাজ্য পুলিশ এবং বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানায়, শতাধিক মানুষ হামলার সময় নাইট ক্লাবটিতে অবস্থান করছিলেন। হামলাকারী এক পর্যায়ে কয়েকজনকে জিম্মি করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। বন্দুকধারী রাত 2টার দিকে গুলি চালাতে শুরু করে। তখন অনেকে মেঝেতে শুয়ে পড়েন, তবে কে গুলি করেছে বোঝা যায়নি। এদিকে বন্দুকধারীর হামলা শুরুর পরেই ঘটনাস্থল থেকে সরে যেতে ক্লাবটির ফেসবুক পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠানো হয়। এর কিছুক্ষণ পরেই জিম্মিদের মুক্ত করতে শুরু হয় পুলিশি অভিযান। ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ সংস্থা সোয়াট টিম অভিযান পরিচালনা করে। প্রায় 3 ঘন্টা অভিযানে রোববার ভোরে নিহত হয় সেই হামলাকারী। এ সময় হামলাকারীর কাছ থেকে AR-15 অ্যাসল্ট রাইফেল, ছোট আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। এদিকে রোববার স্থানীয় সময় সকাল 7টায় প্রথম প্রেস কনফারেন্সে পুলিশ জানায় হামলায় নিহতের সংখ্যা 20। পরে আরেকটি প্রেস কনফারেন্সে নিহতের সংখ্যা 50 জনের কথা জানায় তারা। নাইট ক্লাবটিতে হামলাকারীর পরিচয় নিয়ে যুক্তরাষ্ট্র পুলিশ এবং ফেডারেল গোয়েন্দা সংস্থা প্রথমে কোনো তথ্য প্রকাশ না করলেও পরে হামলাকারীর নাম প্রকাশ করে তারা। এর আগেই দেশটির স্থানীয় গণমাধ্যম জানায় 29 বছর বয়সী ওমর মতিন নামে এক আফগান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এই হামলার মূল হোতা। নাইট ক্লাবে অভিযানের পরপরই ওমরের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এদিকে হামলার কারণ উদ্ঘাটনে তদন্তে নেমেছে FBI সহ দেশটির বেশ কয়েকটি তদন্ত সংস্থা। ঠিক কি কারণে নাইট ক্লাবটিতে হামলা করা হয়েছে তা জানা না গেলেও সব ধরনের যোগসূত্র খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন FBI এর এক মুখপাত্র। মনে হচ্ছে হামলাকারী চরমপন্থায় বিশ্বাস করতেন। নির্দিষ্ট মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগতভাবে হামলা চালানো হয়েছে। বাইরের কোনো গোষ্ঠী জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নাইট ক্লাবটিতে হামলার পর পুরো রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার মধ্যরাতের এই হামলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা বলে আখ্যায়িত করেছে দেশটির স্থানীয় গণমাধ্যম। শাশ্বত সত্য, সময় সংবাদ। বর্তমান সরকারের 7.5 বছরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মিশরীয় রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রশংসা করেন তিনি।
রোববার জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিশরের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ফলে দেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মিশরীয় রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে তিনি বাংলাদেশ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম জিয়ার পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ইফতার পার্টিতে আসা বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ইফতারের আগে দোয়া ও মোনাজাতে অংশ নেন বেগম জিয়া। বিএনপি ক্ষমতায় যেতে গুপ্ত হত্যা চালাচ্ছে, আর এতে দলটি রাজনৈতিক চরিত্র হারিয়ে জাতিগোষ্ঠীতে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় তিনি এই মন্তব্য করেন। এ ধরনের হামলা রোধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার আহ্বানও জানান তিনি। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পুরোহিতদের টার্গেট করছেন, আজকে খ্রিস্টান যাজকদের টার্গেট করছেন। এগুলো কিসের জন্য? ক্ষমতায় আসার জন্য। ক্ষমতায় আসার জন্য কেন আজকে হঠাৎ করে এত উদ্গ্রীব কেন? তার পিছনে রহস্য আছে। আজকে বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার নিষ্পত্তির শেষ প্রান্তে। তিনি জানেন আগামী কয়েক মাসের মধ্যেই তাকে এই মামলার পরিণতি কি হবে তিনি বুঝতে পারেন। বিএনপি ক্রমান্বয়ে অতি দ্রুততার সাথে তারা রাজনৈতিক চরিত্র হারিয়ে তারা সন্ত্রাসী দল, জঙ্গিবাদী দলে পরিণত হচ্ছে, যার ফলে প্রত্যেকটা আক্রমণের পিছনেই তারা আছে বলেই আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে বলেই আজকে আমরা তাদেরকে দোষারোপ করছি। এই যে ষড়যন্ত্রের নীল নকশা যারা করছেন তাদেরকে প্রতিহত করে পর্যুদস্ত করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এদেরকে ধ্বংস করতে হবে। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরনো বাস মেরামতের কাজ। বেশি মুনাফা করতে বেপরোয়া হয়ে উঠছেন অনেক পরিবহন ব্যবসায়ী। অভিযোগ রয়েছে পুরাতন গাড়ির ফিটনেস পরীক্ষা ছাড়া রাস্তায় নামানো, অতিরিক্ত ট্রিপ দিতে চালকদের বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানার কারণে ঈদের সময় বেড়ে যায় সড়ক দুর্ঘটনার সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা রোধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। চলছে জোর প্রস্তুতি, সেরে নেওয়া হচ্ছে জোড়াতালির কাজ। সময় নেই, সামনে ঈদ। যেভাবেই হোক পুরাতন বাসগুলো মেরামত করে নামাতে হবে রাস্তায়, তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ঈদ আসতেছে, ঈদের মধ্যে পুরান গাড়ি সব রিপেয়ারিং করে নতুন করে এগুলো রং টং করে যাত্রীরা ঠিক মতো যেতে পারে। রাত্রে দিনে আমরা 24 ঘন্টা কাম করতেছি। অন্যান্য সময় থেকে ঈদের জন্য আগেই চাপটা বেশি পড়ছে, 15-16 ঘন্টা ডিউটি করা লাগতেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঈদের সময় শুধুমাত্র ঢাকা থেকেই প্রতিদিন সড়ক পথে যাতায়াত করে 5 লাখেরও বেশি মানুষ। ঈদের বিশালে বাজার ধরতে মরিয়া হয়ে ওঠেন পরিবহন সংশ্লিষ্টরা। তাই পুরাতন এই গাড়িগুলো কোনো রকম ভাবে মেরামত করে প্রস্তুত করেন রাস্তায় চলাচলের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে এই গাড়িগুলো রাস্তায় চলাচলের কতটা উপযোগী কিংবা ঝুঁকিমুক্ত? বেসরকারি এক জরিপে দেখা যায় বিগত বছরগুলোতে যে দুর্ঘটনা ঘটেছে তার 35 থেকে 40 ভাগই ঘটেছে ঈদের সময়। প্রশ্ন উঠেছে, এসব প্রস্তুতি কি যাত্রী সেবার জন্য নাকি ঈদের বাড়তি চাপ পুঁজি করে অতিরিক্ত মুনাফা অর্জন? সারা বাংলাদেশে লক্ষ লক্ষ গাড়ি চলে, তার মধ্যে যে কিছু দুষ্ট মালিক নেই যারা যে তার গাড়িগুলোকে আপডেটেড না করে রাস্তায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম অনেকেই করছে। ঈদের সময় যে হিউজ যে মুভমেন্টটা, এটা তো আসলে ম্যানেজ করবার কোনো সক্ষমতা আমার নেই। আমার যে গাড়িটা সিঙ্গেল ট্রিপ হয় সেটাকে আমি ডাবল ট্রিপ করার চেষ্টা করি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন পরিবহন সংখ্যা কম থাকায় নিয়ম নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত মুনাফা অর্জনে মেতে ওঠেন বাস সংশ্লিষ্টরা। এই সময়টা দুর্ঘটনার জন্য কিন্তু দায়ী ম্যাক্সিমাম হলো ড্রাইভারদের কারণেই বেশিরভাগ হয়ে থাকে, কারণ তারা ট্রিপ সংখ্যা বাড়াতে চায়। এইটা যাতে না হয় সেজন্য ল এনফোর্সমেন্ট অথরিটিকে, বিশেষ করে হাইওয়ে পুলিশকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির তথ্য মতে মাত্র 6000 বাসে ঈদের 3 দিন সড়ক পথে যাতায়াত করেন 20 লাখেরও বেশি মানুষ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর।
দেশে একের পর এক গুপ্ত হত্যা রহস্য উদ্ঘাটন না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি ও গণজাগরণ মঞ্চের নেতারা। শনিবার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজার সামনে বাঙালি কমিউনিটি ও গণজাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তারা সরকারের কাছে এসব হত্যার ঘটনা সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। বিচার বহির্ভূত আমাদের আকাঙ্ক্ষা চাওয়া, বাংলাদেশে যখন এই ধরনের গুপ্ত হত্যা, এই ধরনের বিচার বহির্ভূত হত্যা, পুরোহিতদের হত্যা, মুক্ত বুদ্ধির বিকাশের মানুষদের হত্যা করা হয়, তখন আমরা একটি শিখানো বুলি শুনতে পাই, সেটি হচ্ছে এটি বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমরা এই সরকারের কাছে, এই রাষ্ট্রের কাছে বলে দিতে চাই, জানাতে চাই, এইভাবে বিচ্ছিন্ন ঘটনা বলে বলে এই সরকার, এই রাষ্ট্রকে আপনারা বিচ্ছিন্ন করবেন না। প্রধানমন্ত্রী, আমরা চাই আপনি এই দেশ চালিয়ে যান এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করুন। রমজান উপলক্ষে কাতারের রাজধানী দোহায় সন্দীপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোহার ন্যাশনাল গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি রফিকুল ইসলাম ভুইয়া। হেলাল সঞ্চালনায় ছিলেন আশরাফুল আলম আখতার। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রবাসীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করে বাংলাদেশকে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান। বাংলাদেশের মোট রেমিটেন্সের 11% সন্দ্বীপের প্রবাসীরা পাঠায় বলে জানান সভাপতি হেলাল। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা ইরফানুল্লাহ। পবিত্র রমজান মাসে বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের অবৈধ পথ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। এক্ষেত্রে আরব আমিরাতের ব্যবসায়ীদের থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও জানান দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান। দুবাইয়ের শারজাহ রেডিসন ব্লু হোটেলে রমজান উপলক্ষে ইফতার ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। সেখানকার সভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম নিউজামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেট লেবার কাউন্সিলর এস এম জাকির হোসেন। বক্তব্য দেন শ্রম সচিব এ কে এম মিজানুর রহমান, শাহ মাকসুদ সহ অনেকে। স্বাস্থ্যমন্ত্রী ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াতের সঙ্গ ছাড়লেই বোঝা যাবে যে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারকে তিনি সহযোগিতা করতে চান। রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের যৌথ সভায় তিনি এই মন্তব্য করেন। খালেদা জিয়ার মহাসচিব বলল, সেটা আমি দেখলাম, তিনি বলেছেন যে আমরা জঙ্গি দমনে সাহায্য করতে চাই, আমরা জঙ্গি দমন করতে আন্তরিক, জামাত শিবিরের সঙ্গে সম্পর্ক ছেদ করতে প্রকাশ্যে ঘোষণা করতে হবে তাকে, তাহলে বুঝবো আমরা সত্যিকার অর্থেই জঙ্গি দমনে আমাদের সাহায্য করতে চায়। খালেদা জিয়ার বক্তব্যের মধ্য দিয়ে যে এই হত্যাকাণ্ড নাকি সরকারি দল করছে, তার মানে হচ্ছে এটাই, তিনি আজকে প্রকাশ্যে নগ্নভাবে এই খুনিদের পক্ষ অবলম্বন করেছেন। আসলে ইনু শুধু নয়, কেউ আমরা ভয় পাই না, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। যারা এই হুমকি পাঠায় তারা কাপুরুষ, এদের হুমকিতে কেউ ধমকে কেউ ভয় পাবে না ইনশাআল্লাহ। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদের আগামী 24 জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। এ মামলার ধার্য তারিখ থাকলেও রমজানের ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বেগম জিয়ার আইনজীবীরা আদালতের সময় আবেদন করলে তা মঞ্জুর করা হয়। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদন গত 25 মে খারিজ করে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম জিয়া ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য সহ 16 জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন তৎকালীন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম। পরে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বেগম জিয়া। এদিকে বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। গত বছর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর রমনা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার অভিযোগে রমনা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করে পুলিশ। এর প্রায় 1.5 বছর পর রোববার মির্জা ফখরুল সহ বিএনপির 8 নেতাকর্মীকে আসামি করে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হলো।
পাবনায় সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় আরিফুল ইসলাম নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ, কিন্তু রোববার তাকে নিয়ে থানায় আসার সময় সড়ক দুর্ঘটনায় আরিফুল সহ 3 পুলিশ সদস্য আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় শনিবার রাত 11টার দিকে সদর উপজেলার ঘোষপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর থানায় নেয়ার পথে রাস্তায় পুলিশের ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে আটক রফিকুল সহ আহত হন 3 পুলিশ সদস্য। আটক আরিফুল ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ভীতি ছড়াতে পরিকল্পিতভাবে দেশে গুপ্ত হত্যা চলছে বলে মন্তব্য করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। গুপ্ত হত্যার প্রতিবাদে রোববার এক সমাবেশে তারা একথা বলেন। সমাবেশে সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা অংশ নেন। জোটের সভাপতি গোলাম কুদ্দুস তার বক্তব্যে গুপ্ত হত্যা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি প্রত্যেকের জীবনে নিরাপত্তা দাবি করেন। আইনের মার প্যাচে যেন কেউ রেহাই না পায় সে বিষয়টি খেয়াল রাখারও আহ্বান জানান তিনি। সহযোগিতা করতে চাই, সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবার কথা নিয়েই কোনো ভাগ করে আইনের কোনো। প্রবাসের সময় আরো থাকছে। সুপার লিগে আম্পায়ারদের সঙ্গে তামিমের উচ্ছৃঙ্খল আচরণ, স্থগিত আবাহনী দোলেশ্বরের ম্যাচ। দায় আম্পায়ারের ওপর চাপালেন সুজন। ক্রিকেটের ইমেজ সংকট তৈরির শঙ্কা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে রাজশাহীর আম। চাষিরা বলছেন ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে পরিচর্যা করায় আন্তর্জাতিক মানের আম উৎপাদন সম্ভব হচ্ছে। স্থানীয় বাজারের চেয়ে আমের দাম বেশি পাওয়ায় খুশি চাষিরাও। কিছু সমস্যা থাকলেও প্রতি বছর আম রফতানির সংখ্যা বাড়াতে চান ব্যবসায়ীরা। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। ফল গবেষণা কেন্দ্রের মতে মাটির গুণগত কারণে সুমিষ্ট রাজশাহীর আম। প্রথমবারের মতো চাষিদের সাথে চুক্তিভিত্তিক আম পরিচর্যা করছে রপ্তানিকারকরা। চুক্তি অনুযায়ী 200 চাষিকে সরবরাহ করা হয়েছে ফ্রুট ব্যাগ। প্রাথমিকভাবে 30টি বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে ব্যাগের আম। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দাগহীন, বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত, নিরাপদ আম পরিচর্যায় প্রায় 18.5 লাখ আমে ব্যবহার করা হয় ফ্রুট ব্যাগ। ল্যাংড়া, আশিনা, ফজলি ও খিরসাবাদ জাতের আম বেশি সংগ্রহ করছেন রপ্তানিকারকরা। আর রপ্তানিকারকদের কাছে বেশি দরে আম বিক্রি করতে পেরে খুশি চাষিরা। বিশুদ্ধ আম আমরা বিদেশে পাঠাবো, এই জন্য আমি ব্যাগিং পদ্ধতিটা শুরু করি। স্প্রেতে আমাদের অনেক খরচ হয়, ব্যাগিং আমাদের খরচ কম এবং তুলনামূলকভাবে আমাদের স্থানীয় বাজার এবং বাইরের বাজারে অনেক দাম ভালো পাই আমরা। কৃষি বিভাগ যদি আমাদেরকে আরো অধিক সহযোগিতা করে তাহলে আমাদের জন্য এটা অনেক ফলপ্রসূ হবে। দিন দিন ইউরোপের দেশগুলোতে দেশীয় আমের বাজার সম্প্রসারিত হলেও নানা বাধার কারণে সমস্যা হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। যে দাম আমাদের ছিল ওই দামের থেকে আমরা অনেক বেটার প্রাইস এবার পাচ্ছি, কারণ আমরা ব্যাগিং এবং ফরমালিন মুক্ত 100% ফরমালিন মুক্ত আমরা আম দিতে পাচ্ছি। সমন্বয়ের অভাব আছে। আমি এখান থেকে আমটা নিয়ে যাচ্ছি, এয়ারপোর্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে যে স্যাররা আমাদের রিজেক্ট করে দিচ্ছে। অনেক সময় গভর্নমেন্ট থেকে তারা এখানে আমটা বেচাই করে দিচ্ছে, তাহলে তারা কেন রিজেক্ট করবে? তবে সব সমস্যা কাটিয়ে কৃষক ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ সহ সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় চেম্বারের এই নেতা। চাষিদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে এই রপ্তানিটা আসলে বৃদ্ধি করতে পারি, তাহলে চাষিরাও আমের দাম পাবে এবং সরকারও বড় অঙ্কের একটি রাজস্ব এই এলাকা থেকে পাবে। এই প্রথম রাজশাহী থেকে 1000 মেট্রিক টন আন্তর্জাতিক মানসম্পন্ন আম যাচ্ছে বিদেশে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা বাসি খাবার সংরক্ষণের অভিযোগে কয়েকটি হোটেল ও খাবার দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। এ সময় কয়েকটি দোকানকে সতর্কও করা হয়। রোববার রাজধানীর বনানী ও মিরপুরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। প্রথমেই বনানীর হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রো নামে একটি চাইনিজ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বাসি খাবার সংরক্ষণ ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগের সত্যতা পায় বাজার মনিটরিং টিম। পরে বনানী কাঁচা বাজার ও মিরপুরে কয়েকটি হোটেলে অভিযান চালান তারা। এ সময় বাসি খাবার সংরক্ষণ সহ বিভিন্ন অভিযোগে জরিমানাও করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রিজভি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত চলবে তাদের অভিযান।
রাজধানীতে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে হাতিরপুল বাজারের 3 কাঁচা বাজার ব্যবসায়ীকে 90,000 টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার হাতিরপুল কাঁচা বাজারে মেয়র সাইদ খোকনের নেতৃত্বে অভিযানে এই জরিমানা করেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন সিটি মেয়র কাঁচা বাজারের বিভিন্ন দ্রব্যমূল্য নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মাছ বাজার ও মাংসের বাজার সহ বিভিন্ন পণ্য দ্রব্যের মান যাচাই করে দেখেন। রমজানে কিছু পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করলেও কাঁচা বাজারগুলোতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বলে জানান তিনি। ভারী বৃষ্টিতে খুলনা মহানগরীর অধিকাংশ জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। উঁচু নিচু সব সড়কেই পানি জমে গেছে। মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন দোকানপাটে পানি ঢুকে পড়ছে। শহরের লবণচোরা, চানমারি সহ তুলনামূলক নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী সাধারণ মানুষকে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে যান চলাচল না করায় ভিজেই অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে তাদের। নগরবাসীর অভিযোগ, অনুন্নত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থার কারণে প্রতি বছরই খুলনায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের আওতায় সারা দেশে বিদ্যালয় পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 3 শতাধিক মোটরসাইকেল। রোববার রাজধানীর নায়েমে এই মোটরসাইকেল বিতরণী হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। সারা দেশে বিদ্যালয় পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের কাজের সুবিধার জন্যই এসব মোটরসাইকেল বিতরণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট। এই উদ্যোগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা। ডিপিএল এর খবর। সুপার লিগে বিকেএসপিতে আম্পায়ারদের সঙ্গে তামিম ইকবালের উচ্ছৃঙ্খল আচরণের কারণে রোববার মতো বন্ধ হয়ে গেছে আবাহনী ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচটি। ম্যাচের বাকি অংশ কবে হবে তা পরে জানাবে সিসিডিএম। এদিকে মিরপুরে মোহামেডানকে 104 রানের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নামে আবাহনী। দলীয় 19 রানে অভিষেক মিত্র ও অধিনায়ক তামিম ইকবালকে হারিয়ে হোঁচট খায় তারা। লিটন দাস ও শান্ত মিলে 83 রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। লিটন 48 রানে বিদায় নেয়ার পর নাসিরের শিকার হয়ে দ্রুত ফিরে যান ইয়াশপাল সিং। তবে শান্তর 71 ও সাকলাইন সজীবের 19 রানে সবকটি উইকেট হারিয়ে 191 রান করে আবাহনী। 192 রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে 38 রানে রনি ও ইমতিয়াজকে হারায় দোলেশ্বর। এরপর রকিবুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। তবে দলীয় 53 রানে ঘটে বিপত্তি। ব্যক্তিগত 20 রানে রকিবুলকে স্টাম্পিং এর ফাঁদে ফেলেন সাকলাইন, কিন্তু আম্পায়ার সেটাকে আউট দেননি। এতে ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও তানভীর হায়দারের সঙ্গে প্রকাশ্যে বাজে ব্যবহার করেন তামিম। এ ঘটনায় ক্ষুব্ধ আম্পায়াররা অসুস্থতার কারণ দেখিয়ে ম্যাচ পরিচালনা করতে অস্বীকৃতি জানান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। 2.5 মাস পর কুমিল্লায় কলেজ ছাত্রী তনুর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট জমা। ধর্ষণ হয়েছে কিনা বলতে নারাজ ময়নাতদন্তকারী চিকিৎসক। স্পষ্ট না করায় সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি। চট্টগ্রামে এসপির স্ত্রী হত্যার ঘটনায় গ্রেফতার 2 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন। তৃতীয় দিনে বিশেষ অভিযানে 48 জঙ্গি সহ আটক 1500। নির্বাচন কর্মকর্তাকে নির্যাতনের মামলায় চট্টগ্রামে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের জামিন আবেদন খারিজ। 20 জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় 50 জন নিহত, আহত অন্তত 53। জরুরি অবস্থা জারি। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিউল ডিজিটাল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।